আরো ধারণা আছে? না স্যার। হাইব্রিডাইজেশন একদমই ধারণা নাই। স্যার সংকরায়ন। হ্যাঁ, সংকরায়ন। সংকরায়ন জিনিসটা কি, কারো ধারণা আছে কিনা? হ্যাঁ স্যার অথবা না অনেক বলবা। জিনিস, স্যার জি স্যার। অনেকগুলো জিনিস একসাথে মিশে একটা নতুন জিনিস সৃষ্টি। জি স্যার। হ্যাঁ, স্যার যে নতুন। যোজ্যতা স্তরের প্রায় সমশক্তির অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সংকর অরবিটাল তৈরি হওয়াকেই তো হাইব্রিডাইজেশন বলে। হাইব্রিডাইজেশন বলে। অন্যরা কি জানো হাইব্রিডাইজেশনটা কি? আমার গত ক্লাসটা ছিল হাইব্রিডাইজেশনের উপর, মেহেরঞ্জন স্যার যেটা নিছে আর কি। আমি এর পরে থেকে শুরু করব। এই জন্য হাইব্রিডাইজেশন যদি না জানো তাহলে আমার পড়াটা আজকে খুব একটা ইফেক্টিভ হবে না। যদি হাইব্রিডাইজেশন জানো তাহলে আমি পরেরটা থেকে শুরু করব, না জানলে কিছু হাইব্রিডাইজেশন টাচে দিতে হবে, হাইব্রিডাইজেশন সম্পর্কে কিছুটা হলে বলতে হবে। সবাই এখনো ঢুকে না, আমি ঢুকাইতেছি। হ্যাঁ, একটু 5 মিনিট ওয়েট করতে হবে। এখন তোমরা ইন্ডিভিজুয়ালি একটু যদি বলো যে হাইব্রিডাইজেশন আমাদের ধারণা আছে কিনা। ধারণা না থাকলে আজকের ক্লাসটা বুঝবে না। যদি ধারণা না থাকে আমাকে একটু ধারণা দিয়ে তারপর আগাইতে হবে। স্যার ধারণা দিয়ে। স্যার ধারণা দিন। হ্যাঁ, ধারণা দিয়ে আগাবো। ঠিক আছে, নাহলে বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। অনেকে চলে আসছে। বোর্ডটা দেখা যায়? জি স্যার। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। না, লোকজন এসে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, হাইব্রিডাইজেশনের ধারণাটা এরকম যে প্রথমে আমাকে জানতে হবে হাইব্রিডাইজেশন। আমার নামটা বলিনি, অনেকেই জানো, যারা নতুন ঢুকছো। আমার নাম রাজু আহমেদ, ওই লিঙ্কে দেওয়া ছিল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভিক্টোরিয়া কলেজ। তো আমরা আজকে এই 3টা টপিকস নিয়ে আলোচনার কথা, কিন্তু টপিক্সের যেটা মেইন সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। এখন তোমরা বলতেছো যে হাইব্রিডাইজেশনে জানো না, তাহলে তো এই 3টা ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। বুঝতে পারছো কি? তাহলে প্রথমে তোমাকে ধারণা দিতে হবে হাইব্রিডাইজেশন। খুব দ্রুত ধারণাটা দিব। ফার্স্ট কথা হচ্ছে হাইব্রিডাইজেশন কেন, এরপরে হাইব্রিডাইজেশন কি। কেন বুঝতে হলে আমরা একটা অণু নিলাম, মনে করো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2, এটা কি কোনো যৌগ গঠন করা সম্ভব? আগে জানো যৌগ গঠন করে কারা? যৌগ গঠন করে তারাই যাদের অজোড়া ইলেকট্রন আছে। কি ইলেকট্রন আছে? অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন গুলা কাউকে দিয়ে দেয় অথবা কারোর সাথে শেয়ার করে যৌগ গঠন করে। এটার ইলেকট্রন বিন্যাস দেখতে গেলে দেখা যায় যে এর কোনো অজোড়া ইলেকট্রন নাই। তাহলে সেই হিসাবে বেরিলিয়াম কিন্তু কোনো যৌগ গঠন করার কথা না। কিন্তু বেরিলিয়ামের একটা যৌগ আছে যেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। সে 2টা বন্ধন গঠন করছে, যদিও তার কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। তাহলে এটার কিন্তু দ্বিতীয় শক্তি স্তর আছে। দ্বিতীয় শক্তি স্তরটা কি অবস্থায় আছে? ফাঁকা অবস্থায় আছে। এখানে ইলেকট্রন যাওয়ার প্রয়োজন পড়ে নাই। বুঝতে পারছি? জি স্যার। এখন যৌগ গঠন করতে হলে বেরিলিয়ামের 2টা অজোড়া ইলেকট্রন লাগবে। এইরকম বন্ধন গঠন করতে হলে 2টা অজোড়া ইলেকট্রন লাগবে। তাহলে আমি কি করতে হবে? বেরিলিয়ামকে আমি তাপ দিলাম। তাপ দিলে S থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে? 2s থেকে। এগুলো সচরাচর 2px। এগুলো সচরাচর যোজ্যতা স্তর থেকে যোজ্যতা স্তরে যায়, অন্য স্তর থেকে না, 1 থেকে না।
তাহলে 2 থেকে 2 তে যেতে পারবে। তাহলে অজোড়া ইলেকট্রন হইল কয়টা? দুইটা। তাইলে দুইটা বন্ধন গঠন করা সম্ভব, শেয়ার করে জি হোক স্যার। বা দিয়ে হোক সম্ভব। এখন খেয়াল করো তো, এস অরবিটালের শক্তি একরকম, পি অরবিটালের শক্তি আরেক রকম কিনা? দুইটার শক্তি জি স্যার। সমান কিনা? স্যার আলাদা। আলাদা স্যার। আলাদা। তাহলে এমন যৌগ পাওয়া যায় নাই যেটাতে এই বন্ধনের শক্তি মনে করো 500 কিলোজুল, এই বন্ধনের শক্তি 200 কিলোজুল, এরকম হয় না। দেখা গেছে এই বন্ধন ভাঙতে যেই শক্তির দরকার, এই বন্ধন ভাঙতেও একই শক্তির দরকার। তার মানে কি? এই দুইটা বন্ধন সমান শক্তির। তাহলে সমান শক্তির হইলে কি করতে হবে? এই অরবিটাল গুলোও সমান শক্তির হইতে হবে, এস অরবিটাল পি অরবিটাল। এজন্য কি করে, এস এবং পি পরস্পর মিশে যায়। তাহলে এস অরবিটাল হচ্ছে এরকম গোলাকার, পি অরবিটাল হচ্ছে এরকম ডাম্বেলাকার। তাহলে এস এবং পি যদি মিশে যায় তাহলে কি হতে পারে? বেরিলিয়াম sp 1s2, যতটা পারমাণবিক অরবিটাল শঙ্কর অরবিটাল হবে ঠিক ততটা। দ্বিতীয় শক্তি স্তরে এজন্য 2 লিখছি। কি মিশছে? একটা এস একটা পি, তাহলে 2sp। কয়টা 2sp পাওয়া যাবে? 3টা 2sp। দুইটা স্যার। শঙ্কর অরবিটাল যতটা, আরে পারমাণবিক অরবিটাল যতটা, শঙ্কর অরবিটালও হবে ততটা। আর যদি মনে না থাকে এইটা লিখবা, দুইটা। এখানে এস এস কয়টা? একটা। পি কয়টা? একটা। মোট কয়টা পাওয়া যাবে? দুইটা। তাহলে এস পিও পাওয়া যাবে দুইটা। এইখানেও একটা করে ইলেকট্রন, এইখানেও কয়টা করে ইলেকট্রন থাকবে? একটা। একটা করে। তাহলে এইটার সাথে এটার পার্থক্যটা কি? এখানে সেটা এক মিশ্রণ শক্তির হয়েছে, এখানে শক্তির পার্থক্য ছিল কিন্তু এখানে শক্তির পার্থক্য নাই। ইয়েস, ভেরি গুড। এইখানে শক্তির পার্থক্য ছিল, এস অরবিটালে একরকম শক্তির, পি অরবিটাল আরেক রকম শক্তির। আর যখন দুইটা মিশে গেছে দুইটারই শক্তি একই রকম। তাইলে একটা এস একটা পি মিশছে, এসপি কয়টা পাওয়া যাবে? দুইটা। দুইটা এসপি। দুইটা এসপি প্রত্যেকটাতে কি আছে? একটা করে ইলেকট্রন আছে না? জি স্যার। ইলেকট্রন ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এদের বন্ধন কোণ কত হইতে হবে? 120। স্যার এই খেয়াল 180। করে, 180। এইটা একটা এসপি, এটা একটা এসপি। মনে করো এই মাথাটা হচ্ছে ইলেকট্রন, এই মাথাটাও ইলেকট্রন। ইলেকট্রন এই দুইটা এরকম ছিল, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে 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 করতেছে, এমন ভাবে বিকর্ষণ করবে যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয়। তাহলে সর্বনিম্ন হতে হলে কি অবস্থায় থাকতে হবে? এই অবস্থায় থাকতে হবে না? জি স্যার। এটা একটা এসপি, এটা একটা এসপি। তাহলে বন্ধন কোণ কত হইতে হবে? 180। 180 ডিগ্রি। এই বন্ধন কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে হাইব্রিডাইজেশনটা কি এখন বলি। যোজ্যতা স্তরের প্রায় সমশক্তির অরবিটাল, এটা কিন্তু এটা শক্তি একরকম, এটা শক্তি আরেক রকম, এই জন্য বলছি প্রায়। কেন প্রায় বলছি? দুইটাই যোজ্যতা স্তরে আছে। প্রায় সমশক্তির অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির, তখন আর অরবিটাল না, তখন এটা হচ্ছে শঙ্কর অরবিটাল। শঙ্কর কেন? এখানে এসও আছে, এখানে পিও আছে, এই জন্য শঙ্কর অরবিটাল, দুইটা মিশ্রিত অবস্থায় আছে। তাহলে সমশক্তির শঙ্কর অরবিটাল তৈরি করাকে বলা হয় হাইব্রিডাইজেশন। জাস্ট গত ক্লাসটাতে মেহের স্যার অত্যন্ত ভালোভাবে পড়াইছে, তোরা খেয়াল করিস নাই, এই জন্য ক্লাস করতে হয়। তাহলে হাইব্রিডাইজেশন ক্লিয়ার? জি স্যার। আমার কিন্তু আজকে সময় 5 মিনিট নষ্ট হয়েছে তোমরা গত ক্লাসটা না করার কারণে। আমার কিন্তু হাইব্রিডাইজেশন বোঝানোর কথা না, আমার বোঝানোর কথা পরীক্ষায় অবজেক্টিভে আসে একটা যৌগ দিয়ে দেয়, দিয়ে বলে এই যৌগটার কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন কি। এই যে প্রথমটা, তোমরা যে কোনো যৌগ, দুই একটা এক্সেপশন ছাড়া যে কোনো যৌগ দেখে বলে দিতে পারবা এটার হাইব্রিডাইজেশন এই। আমরা একটা যৌগ লিখি, মনে করো
সূত্রটাকে লিখি, হাইব্রিডাইজেশনের সূত্রটা কি একটু জেনে রাখো। H equal to half V plus M minus C plus A, এটা হচ্ছে সূত্র। V হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন নাম্বার, বাংলাটা কি হবে? যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। M কি হবে? মোনোভ্যালেন্ট অ্যাটম। মনো মানে এক জুজি পরমাণু সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়ন, মানে ধনাত্মক চার্জ সংখ্যা। এ মানে অ্যানায়ন, ঋণাত্মক চার্জ সংখ্যা, তাহলে আমরা একটা যৌগ দেখি, ধরো বেরিলিয়াম ক্লোরাইড। এখানে পরীক্ষায় দিছে বেরিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কোনটি, এটার সাথে ফেলি। দেখো হাফ, বেরিলিয়ামের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে? দুইটি স্যার। দুই প্লাস এখানে একযোজী পরমাণু আছে কয়টা? দুইটা। স্যার দুইটা না, একটা দুইটা। তাহলে একযোজী পরমাণু আছে দুই। ক্যাটায়ন আছে কি? ধনাত্মক চার্জ আছে? স্যার দুইটা। ধনাত্মক চার্জ কোন দিক দিয়ে? দুইটা। এখানে চার্জ কি আছে? এই চার্জ আছে? নাই। তাহলে ধনাত্মক চার্জ নাই যেহেতু এটা শূন্য। অ্যানায়ন আছে কি? ঋণাত্মক চার্জ আছে কি? না স্যার। তাহলে ভাগ করলে হয় কত? 2 স্যার। 2। তাহলে 2 মিলাইতে হইলে s অরবিটাল আছে একটা, p অরবিটাল কয়টা? তিনটা। s একটি, p তিনটি, d কয়টি? পাঁচটি। বুঝতে পারছো কি? এরকম পাঁচটি। তাহলে হাইব্রিডাইজেশন পাইলাম দুই মিলাইতে হইলে কি দিতে হবে? প্রথমে s নিতে হবে। s যেহেতু একটা, s আর আছে কয়টা? একটা। তাহলে নিতে হবে কি? p হাইব্রিডাইজেশন হবে sp। যদি এখানে 3 পাওয়া যাইতো তাহলে কি হইতো? একটা s দুইটা p নিতাম। তাহলে তখন নিতাম sp2। এখানে যদি 3 পাওয়া যাইতো? sp3। s একটা, p তিনটা। sp এখানে যদি 4 পাওয়া যাইতো, 4 sp3d1 স্যার, sp3 d1। এই শোন, এইটার মান যদি হইতো 4, একটু বুঝে নে, তাহলে 4 sp3। মিলাইতো, 4 মিলাইতো, s একটা, p তিনটা, মোট কয়টা হইলো? 4টা। এখানে যদি 5 হইতো তাহলে sp3d1। s তো একটা, s একটার বেশি না, p তিনটার বেশি না, কয়টা হইলো? 4টা। 5 মিলাইতে হবে, এরপরে নিতে হবে কি? d 1 আর লেখা লাগে না। তাইলে বুঝতে পারছো কি হাইব্রিডাইজেশনটা? জি স্যার বুঝতে পারছি। এখন আমি যে কোনো একটা যৌগ নেই, ধরো ফসফরাস পেন্টাক্লোরাইড নিলাম, PCl5। 30 সেকেন্ড টাইম বাইর করো তো, হাইব্রিডাইজেশন কি হবে? আমি করে দিব না পারলে। ফসফরাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। স্যার আনসার কি 5 হবে? তো 5 হবে স্যার। তাইলে হাফ 5 প্লাস 5 মাইনাস 0 প্লাস 0, তাই তো? জি স্যার। এই সমান কত হবে? 5। 5 মিলাও কি হবে? তো sp3d। s একটা, p তিনটা, কয়টা হইলো? 4টা স্যার। আর d একটা। জি স্যার। এটার হাইব্রিডাইজেশন মিলাও। আয়োডিন
হেপ্টাফ্লোরাইড। আয়োডিনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? হ্যালোজেন গুলোর কয়টা থাকে শেষ শক্তি স্তরে? 7। 7টা। হ্যালোজেনের শেষ শক্তি স্তরে 7টা থাকে। 7টা। তাহলে এটা কত হবে? S 7 স্যার। 7 7 স্যার। প্লাস 7 sp3d3 মিলাও, 7 মিলাও। sp3d3 sp3d3 sp3 d3 বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তোমরা যে অনলাইন ক্লাসগুলো করো না, অনলাইন ক্লাসে কি খারাপ ক্লাস নেওয়া হয়? না বলো। স্যার। না না স্যার। স্যার। স্যার এইটা জুমে খুব ভালো সহজে- লাগে। এখন পৃথিবীর যে কোনো ক্লাস দিলে, যে কোনো যৌগ দিলে পারা যাবে কিনা? হাইব্রিডাইজেশন কি হবে? জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ না, চেষ্টা করবো। রিসার্চ কইছো, এখন এখন আমাকে বলো এটার কি হবে? মাইনাস। নিজেরা করো। বোরনের শেষ শক্তি স্তরে কয়টা? 3 বোরন 3টা। 3টা। 1s2 2s2 2p1 মানে 3টা। বাইর করো এটার হাইব্রিডাইজেশন কি হবে? রে দেখ হাইব্রিডাইজেশন হাফ। যোজতা স্তরে 3। sp3 স্যার। sp3 স্যার। মনোভ্যালেন স্যার অ্যাটমে সে sp3 সাইড। হবে। ক্যাটায়ন নাই, অ্যানায়ন একটা। বুঝছি কি এটা? এটা বুঝছি। বুঝছি স্যার। জি স্যার। জি স্যার। sp3 জি স্যার। তাহলে কত হইলো? 8 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু স্যার 4। 4 হাইব্রিডাইজেশন sp3 sp3 স্যার। 3। এটার কি হবে বাইর করো। ফোর হইলে কি? sp3 sp3। এটা হাফ। যোজতা স্তরে নাইট্রোজেনের 5টা, একযোজি পরমাণু আছে 4টা, ক্যাটায়ন আছে একটা, অ্যানায়ন আছে 0। তাহলে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 sp3। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। বুঝি নাই এরকম আছে কিনা, কনফিউশন আছে কিনা? না স্যার। কনফিউশন নাই। তাহলে পৃথিবীর যে কোনো যৌগ দিলে হাইব্রিডাইজেশন বার করা যাবে কিনা? জি স্যার। এক দুইটা যৌগ যেখানে অজোড়া ইলেকট্রন থাকে সেগুলা মিলবে না। এটা ছাড়া পৃথিবীর সব যৌগই তোমরা হাইব্রিডাইজেশন, সমযোজী যৌগ, আবার আয়নিক যৌগ না, সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন বার করতে পারবা। তাহলে আমি হাইব্রিডাইজেশন যেহেতু আর বোঝার নাই, কিছু বোঝার আছে কি এখানে? আমি কি এটা পরবর্তী টপিকে যাব? জি জি স্যার। স্যার যেতে পারেন। এখন আসো, তাহলে এটা মুছে দিই, এটার কাজ শেষ। আমাকে একটা যৌগ দিয়ে বললো এই যৌগটাতে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে, মুক্তজোড়ের ইংরেজি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার, লোন মানে মুক্ত, লোন পেয়ার, পেয়ার মানে জোড়। তাহলে লোন পেয়ার ইলেকট্রন আমরা একটা যৌগ দিয়ে দিছে, আননোন একটা যৌগ দিয়ে দিছে, দিয়ে বলছে এই যৌগটাতে কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে, অথবা একটা আয়ন দিয়ে দিল কয়টা মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে সূত্রটা হচ্ছে L ইকুয়াল টু হাইব্রিড অরবিটাল সংখ্যা। H মানে একটু আগে দেখাইছি যে H মানে কি, মাইনাস M মাইনাস D। তাহলে H হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা বা শঙ্কর অরবিটাল সংখ্যা, হাইব্রিড অরবিটাল সংখ্যা, সংখ্যা। L হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। M হচ্ছে এক যুজি পরমাণু সংখ্যা, সংখ্যা। D হচ্ছে
দুই জুজি পরমাণু সংখ্যা। ডাইভ্যালেন্ট মনোভ্যালেন্ট, মনোভ্যালেন্ট মানে এক জুজি, ডাইভ্যালেন্ট মানে দুই জুজি দুই জুজি। সংখ্যা। আপনারা বলেন একটা নোন দিন আগে, পানি, পানিতে অক্সিজেনের হাইব্রিডাইজেশন কি আগে বের করেন? পানিতে অক্সিজেনের হাইব্রিডাইজেশনটা বার করেন। এসপি স্যার sp3 sp3 হাফ, যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে 6 আর এক জুজি পরমাণু আছে দুইটা, আর বাকিগুলো তো নাই। 6 2 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4, এটা হচ্ছে sp3, তাই তো? তাহলে অক্সিজেনে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে আমি বাড়ি করতে চাচ্ছি, তাহলে এইচ এর জায়গায় কত লিখবো? 4 4 লিখবো। 4। এম এর জায়গায় কত লিখবো? 2 2 স্যার। 2। এক জুজি পরমাণু দুইটা 1 আছে, ডি হচ্ছে দুই জুজি পর না, আমি তো এইটার উপরেই কয়টা মুক্ত জোড় ইলেকট্রন বাইর করতেছি, তাহলে দ্বিজুজি পরমাণু নাই। এটার সাথে যুক্তটা লিখতেছি, এটার সাথে যদি দ্বিজুজি যুক্ত থাকতো তাহলে আমরা দ্বিজুজি লিখতাম। আমরা তো বাইরে করতেছি কেন্দ্রীয় পরমাণুতে কয়টা মুক্ত জোড় আছে, কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রে যেটা আছে, তাহলে এখানে দ্বিজুজি নাই, তাহলে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন? দুইটা। দুইটা। বুঝছো কি? না, হ্যাঁ, দুইটা। পানিতে অক্সিজেনের উপর দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। জি স্যার। আমি একটা যে কোনো একটা অণু দেই, পারা যাবে কি? ধরো জি স্যার দেন। জ্যানন টেট্রাফ্লোরাইড, হাইব্রিডাইজেশন আগে বের করো, এটা হাইব্রিডাইজেশন ভেজাল আছে, করো। জ্যানন টেট্রাফ্লোরাইডে মুক্ত আগে বাইর করো, জ্যানন টেট্রাফ্লোরাইডে জ্যাননের হাইব্রিডাইজেশন কত হবে এটা আগে বের করো। sp3d2। আমি জানি না, আমিও জানি না। এটার শেষ শক্তি স্তরে যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টা, বোঝাই যায়। নিষ্ক্রিয় গ্যাসে 8টা, 8 যোগ এখানে কয়টা? 4টা, আর বাকিগুলো তো শূন্য। তাহলে 8 4 12, 6 6 মিলাইতে হলে আমাকে কি করতে হবে? টু স্যার d2 2 s হবে স্যার। একটা, পি 3টা, d 2টা, মোট হইলো 6টা। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে বাইর করো এই সূত্রে। কোনটার ইলেকট্রন? স্যার দুইটা। জানি না কয়টা। আগে দেখি হাইব্রিডাইজেশন 6, এক জুজি পরমাণু দুইটা আছে আছে। 4, দুই জুজি পরমাণু নাই, তাইলে দুইটা। হ্যাঁ, ভেরি গুড, দুইটা। পারা যাবে? পৃথিবীর যে কোনো অন্য দিলে পারা যাবে কিনা? ইনশাআল্লাহ স্যার পারবো। হ্যাঁ, আমি একটা আয়ন দেই, তাইলে বোঝা যাবে যে পারা যাবে কিনা। ICl4 মাইনাস, এটা আই, কয়টা আছে? আয়োডিনে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? আগে হাইব্রিডাইজেশন বার করো, তারপরে করো। sp3d2। স্যার sp3d2 sp3d2 আর মুক্তজোড় ইলেকট্রন দুইটা। দুইটা। মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, ঠিক কিনা? জি। sp3d2 হলে এটা হচ্ছে 6, হাইব্রিডাইজেশন 6 4, আর তো নাই, তাহলে দুইটা। বুঝতে পারছি? এগুলো জি স্যার। কিন্তু এগুলো আসে কম্পিটিশনে, এটা যোগ দিয়ে বলে এখানে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে বেসিক যদি তোমার শার্প থাকে,
যে কোনো জিনিস খুব দ্রুতই পারা যায়, মুখস্থ দিয়ে এগুলা কিন্তু উদ্ধার হওয়া যায় না। তাহলে মুক্তজোর সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ স্যার। না। আমার আজকের টপিক ছিল মূলত এটা, বাকি দুইটা হইছে বোনাস। বুঝতে পারছেন? অণুর আকৃতি অবলিক বন্ধন কোণের উপর মুক্তজোর ইলেকট্রনের প্রভাব, এটা নিয়ে আজকে কথা বলবো। তিনটা স্যার, যৌগ এরা লিখতেছি, বলেন। POCl3 এটা একটু যদি দেখাই দিতেন। POCl3 কি দেখাইতাম বলেন? স্যার, এটার মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা। কার? এটার স্যার POCl3 এটার কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণুটা বলতে হবে। মুক্তজোর কি? ইলেকট্রন সংখ্যা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর। হ্যাঁ, এখন কেন্দ্রে স্যার। থাকবে কি? প্রশ্নটা হচ্ছে কেন্দ্রে থাকবে কি? এখানে তিনটা পরমাণু আছে, পি আছে, ও আছে, সিএল আছে। কেন্দ্রে থাকবে কি? স্যার, P প্রথম কথা হচ্ছে কেন্দ্রে সেই থাকে যার হাত পা বেশি, যার যোজনী সংখ্যা বেশি, ফসফরাস অথবা থাকবে। যার ডি অরবিটাল আছে। একটা জিনিস কল্পনা করবেন, তাইলে এটার ডি অরবিটাল আছে, এটারও ডি অরবিটাল আছে, এটার কিন্তু ডি অরবিটাল নাই, দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল নাই। এখন ওনার ডি অরবিটালও আছে, ওনার আবার হাত পাও বেশি, ক্লোরিনের হাত পা আছে। হ্যাঁ, তাহলে আমাকে বাইর করতে হবে এটার ভিতরে কোনো মুক্তজোর ইলেকট্রন আছে কিনা। এটা আমি জানি না, কেমনে করবা তোমরা বলো। প্রথমে এটার হাইব্রিডাইজেশন বার করতে হবে। হাইব্রিডাইজেশন বার করতে পারবা? পারবা কিনা? সূত্রটা তো আগেরটাই, হাফ তিনটা না স্যার? প্লাস এম মাইনাস সি sp3 প্লাস এ, sp3। তাহলে হাইব্রিডাইজেশন যদি sp3 বের করতে পারো, তাহলে লোন পেয়ার H মাইনাস এম মাইনাস ডি, H কত তাইলে? H এর মান কত? মুক্তজোর 0 আসে তাহলে। জিরো আসতে পারে, আমার কথা হলো ইলেকট্রন নাও থাকতে পারে, ইলেকট্রন গুলো বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, হইতে পারে। জি স্যার 0 আসছে। জিরো 0 আসছে না? হ্যাঁ, ঠিক আছে। দেখো H এর মান কত এখানে? 4, এম এর মান 3 3, বি এর 1 মান 1। তাহলে এখানে মুক্তজোর ইলেকট্রন নাই। যে প্রশ্নটা করছো সে বুঝছো কিনা? তাহলে আমরা যদি এটা দেখি, ফসফরাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। কয়টা আছে? এই যে প্রশ্ন করছো সে উত্তর দিবা, বাকিরা উত্তর দিলে হবে না। ফসফরাসের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? স্যার 5টা। 5টা। 5টার মধ্যে ক্লোরিনের সাথে মনে করো শেয়ার করছে 3টা, অজোড়া গুলা, ঠিক আছে? জি আরেকটা স্যার। জোড়া ইলেকট্রন আছে না? এই জি জোড়া স্যার। ইলেকট্রনটা অক্সিজেন রে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দিছে। তাহলে এখানে কিন্তু আর কোনো মুক্তজোর ইলেকট্রন নাই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এটা মুছে দেই। তাহলে আমার আজকের পড়ানোর যে মেইন হাইব্রিডাইজেশন কিভাবে বের করবো স্যার? এতক্ষণে কয় হাইব্রিডাইজেশন, ওরা হাইব্রিডাইজেশন বাইর করে লোন পেয়ার বাইর করে লেছে, কয় হাইব্রিডাইজেশন কেমনে বাইর করবে? পাগলের পাগল। হ্যাঁ, তিনটা কি? না স্যার? পরমাণু তিনটা না স্যার? এরকম না তো, এইটার কেন্দ্রীয় পরমাণুটার হাইব্রিডাইজেশন বার করবা। তাহলে একটু আগে কে যেন বাইর করছে, কি বাইর করছে বলো তো? কি বাইর করছে? sp3 sp3। এই একটা sp3, একটা sp3, একটা sp3, একটা sp3। এই sp3 গুলা কি করবে? ও ক্লোরিন হচ্ছে পি অরবিটাল। ক্লোরিনের পি অরবিটালের সাথে এইটার sp3 আর ক্লোরিনের পি অরবিটাল সামনাসামনি অধিক্রমণ করবে। এটা কি বন্ধন হবে? সিগমা বন্ধন। সিগমা সিগমা এবং পাই বন্ধন করে তো ক্লাসে করস না, বুঝবি কেমনে? 3টা সিগমা বন্ধন। আর এইটার এই sp3 তে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, সে কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করে অক্সিজেনের সাথে, সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এটার কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন বার করবা, যে প্রশ্নটা করছো। বুঝতে পারছো কি? জি স্যার। জি স্যার। আমার আজকের পড়ার মেইন বিষয় ছিল এমন
মুক্তজোর ইলেকট্রন কিভাবে একটা অণুর আকৃতিকে নিয়ন্ত্রণ করে। মিথেন, অ্যামোনিয়া, পানি, তিনটা যৌগ দেখলাম। তিনটার হাইব্রিডাইজেশন বার করো। সর্বোচ্চ টাইম হচ্ছে 30 সেকেন্ড। আমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, আমি বলিনি, তোমরা বের করতে সময় লাগবে। এটা sp3, এটাও sp3, এটাও sp3, sp3। তাহলে sp3 হলে আকৃতিটা হয় চতুস্তলকীয়, এরকম। চারটা তল থাকবে। একটু বোঝানোর জন্য লিখছি sp3, 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 একটা sp3। আর হাইড্রোজেনের আছে s অরবিটাল, এটা সামনাসামনি অধিক্রমণ করে কি বন্ধন গঠন করবে? সিগমা বন্ধন। এটা হাইড্রোজেনের s অরবিটাল, এটা হচ্ছে কার্বনের sp3। তাহলে নিয়ম অনুযায়ী এটার আকৃতি হওয়ার কথা কি? sp3 হলে চতুস্তলকীয়। বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট যদি sp3 হয়। কিন্তু অ্যামোনিয়ারও হাইব্রিডাইজেশন কিন্তু sp3, কিন্তু অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে পিরামিডের মতো। ত্রিকোণাকার পিরামিডীয়। এটার বন্ধন কোণ 109 না হয়ে বন্ধন কোণ 160 ডিগ্রি। প্রশ্নটা হচ্ছে কেন? পানির বন্ধন কোণ আরো কমে যায়, 102 ডিগ্রি। পানির বন্ধন 104.5 ডিগ্রি। কেন? এটার আকৃতি হচ্ছে ভি আকৃতি। তাইলে আকৃতিও ভিন্ন, বন্ধন কোণ ভিন্ন। তাইলে কে এই কাজটা করলো? যদিও তাদের হাইব্রিডাইজেশন তিনোটারই sp3, তিনোটারই আকৃতি হওয়ার কথা চতুস্তলকীয়, কিন্তু তিনোটার আকৃতি ভিন্ন এবং বন্ধন কোণ ভিন্ন। এটা পরীক্ষা সচরাচর উচ্চতর দক্ষতায় দেয়। তাহলে এটা ব্যাখ্যা করতে হলে একটা থিওরি পড়তে হবে, সেটার নাম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সংক্ষেপে এটাকে ভ্যাসপার্ট বলে, VSEPRT, ভ্যাসপার্ট থিওরি। এই তত্ত্ব অনুযায়ী যদি দুইটা লোন পেয়ার থাকে, লোন পেয়ার মানে কি? মুক্তজোর যদি থাকে, তাদের মধ্যে বিকর্ষণ হবে সবচেয়ে বেশি। তারপরে মুক্তজোর বন্ড পেয়ার মানে বন্ধন জোর, তারপরে হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ। বন্ড পেয়ার কোনটা? দেখো, এইটাকে বলছি আমরা লোন পেয়ার। এখানে যে মুক্তজোর আছে এটা হচ্ছে লোন পেয়ার, আর বন্ধনে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, এটাকে আমরা বলছি বন্ড পেয়ার। তাহলে সবচেয়ে বিকর্ষণ বেশি কোনটার? লন পেয়ার। দেখো, এইখানে সবগুলোই বন্ড পেয়ার, যার কারণে 109। এইখানে মুক্তজোর ইলেকট্রন আছে, মুক্তজোর ইলেকট্রন গুলি কি করে? বন্ধন জোর ইলেকট্রন গুলোকে বিকর্ষণ করে। বিকর্ষণের কারণে এটা চেপে এরকম বাঁকা হয়ে যায়। যেহেতু চেপে বাঁকা হয়ে যায়, এই জন্য বন্ধন কোণটাও কমে যায়। বন্ধন কোণ হয়ে গেছে কত? 107 ডিগ্রি। আবার একবার এরকম লাগাই দেয় না কেন? এরকম তো হইতে পারতো, এরকম হয় না কেন? বন্ধন জোর আবার বন্ধন জোরকে বিকর্ষণ করে, ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাহলে এটা কেন চেপে আরেকটু বন্ধন কোণ কমে গেছে? 109 থেকে কমে 107 কেন হইলো? যে মুক্তজোর বন্ধন জোর বিকর্ষণের মান বন্ধন জোর বিকর্ষণের চেয়ে বেশি হওয়ার কারণে বন্ধন কোণটা আরো একটু চেপে গেছে, 107 হয়ে গেছে। এইটা আরো কমে গেছে কেন? লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার। তাহলে বিকর্ষণ বেশি হওয়ার কারণে, এর চেয়ে বেশি হওয়ার কারণে আরেকটু চাপাই দিছে,
আরেকটু চাপাই দেওয়াতে বন্ধন কোণ কত হয়ে গেছে? 104.5 104.5 ডিগ্রি। তাইলে বুঝতে পারছো কি হাইব্রিডাইজেশন এক হওয়া সত্ত্বেও কেন বন্ধন কোণের মান কমে গেছে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হায়ার অর্ডারে আসে কিন্তু। তো আমাদের টাইম প্রায় শেষের পথে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারো এ সম্পর্কে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বুঝি নাই। পরীক্ষাতে কি আমাদেরকে কয়েকটা যৌগ দিয়ে দিবা এবং এদের এই এটা থিওরিটা পরীক্ষা ব্যাখ্যা কেমনে করতে দিবে? হবে এটা নাকি? পরীক্ষা কেমনে দিবে? জি আমি স্যার। একটা উদ্দীপক দেখাইলে বুঝতে ক্লিয়ার হবে। এটাতে সচরাচর এই চ্যাপ্টারে এরকম বাক্সকে দেয়। বাক্সকে দেয়। এই প্রশ্নটাই কিভাবে পরীক্ষা দিবে? কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এটা হচ্ছে 14 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আমরা দিচ্ছিলাম। ও তৃতীয় পর্যায়ে লাগবে না। হ্যাঁ, অ্যাপ্লিকেশন হয়তো তৃতীয় পর্যায়ে লাগবে। কার্বন হচ্ছে এক্স, নাইট্রোজেন হচ্ছে ওয়াই, আর অক্সিজেন হচ্ছে জেড। এরকম বলে দিবে। গতে হায়ার অর্ডারে আসে এক্স, ওয়াই এবং জেড এর হাইড্রাইড সমূহের আকৃতি অবলিক যে কোনো একটা দেয়, বন্ধন কোণ এবং হাইব্রিডাইজেশন একই হবে কি? যুক্তি দাও। এইভাবে আসে পরীক্ষায়। ঠিক আছে? এক্স, ওয়াই, জেড এর হাইড্রাইড সমূহ। তাহলে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে নাইট্রোজেন, জেড হচ্ছে অক্সিজেন। এদের হাইড্রাইড মানে এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হইলে যেটা হয়, এটার হাইড্রাইড। জি স্যার। প্রশ্নটা হচ্ছে যে এটা হায়ার অর্ডারে আসে তো, ঢুকতেছে, একটু ওয়েট করো। কলেজের ইয়াটা দিয়ে ঢুকতে পারিনি, তাহলে আর এরকম সমস্যা হতো না। কলেজেরটা অনেকক্ষণ পড়ানো যায়। স্যার এটা তো আনলিমিটেড। আনলিমিটেড, কিন্তু ওইটার আমি রেজিস্টার হইতে পারতেছি না কেন জানেন? 2টা আইডি দিয়ে চেক করছিলাম, পারি না। দেখি ম্যানুয়ালি ঢুকতে হবে। আগামী ক্লাসগুলো ওইটা দিয়ে নিতে হবে। আচ্ছা যাক, আপনারা মনে হয় চলে গেছে, যারা আছে আছে। আমি প্রশ্নটা আলোচনা করে দিই। আচ্ছা 30 জন। ঢুকতেছে। প্রশ্নটা হচ্ছে যে এক্স, ওয়াই, জেড এর হাইড্রাইড সমূহের আকৃতি এবং বন্ধন কোণ, আকৃতি বা যে কোনো একটা আকৃতি বন্ধন কোণ একসাথে আসে না, হয় আকৃতি এবং হাইব্রিডাইজেশন একই হবে কি, অথবা বন্ধন কোণ হাইব্রিডাইজেশন একই হবে কি, এইভাবে আসে। তো প্রথমে বলতে হবে এক্স, ওয়াই, জেড কি। তাহলে প্রথমে বলবো এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে নাইট্রোজেন, জেড হচ্ছে অক্সিজেন। প্রথমেই কথা বলে নিব। তারপরে বলবো এদের হাইড্রাইড গুলোর নাম কি। এদের হাইড্রাইড হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং পানি। এরপরে বলতে হবে এদের হাইব্রিডাইজেশন এক হবে কি। তাহলে আমরা দেখছি এর তিনটারে হাইব্রিডাইজেশন এক। তোমরা ক্যালকুলেশন করে দিবা, বলে দিবা যে তিনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। কিন্তু এদের আকৃতিও এক না, বন্ধন কোনো এক না। তাহলে কেন এক না এটা ব্যাখ্যা করে দিবা। কোনটা দিয়ে ব্যাখ্যা করবা? লন ব্যাখ্যা করতে পেয়ার হবে
ব্যাখ্যা করতে হবে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অনুযায়ী আমরা জানি দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তাদের মধ্যে হবে বিকর্ষণ সবচেয়ে বেশি, তারপরে মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ, তারপরে বন্ধন জোড়ের বিকর্ষণ। তাইলে মিথেনে যেহেতু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই তাই বন্ধন কোণের মান 109। অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় আছে, বিকর্ষণ একটু বেশি, ফলে বিকর্ষণের ফলে চেপে যাবে, তাই বন্ধন কোণ 109 থেকে কমে এটা 107 হবে। আর পানিতে যেহেতু দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে তাই বন্ধন কোণের মান আরো কমে যাবে, চেপে যাবে বিকর্ষণ বেশি হওয়ার কারণে, তাহলে এটা হয়ে যাবে 104.5 ডিগ্রি। বুঝতে পারছি কি কিভাবে পরীক্ষায় আসবে? জি স্যার। জি স্যার। খুব কঠিন আসে না, সহজ জিনিস আছে, কিন্তু তোমরা সমস্যাটাকে তোমরা মেইন বই পড়ো না অথবা টিচারদের নোট টোট পড়ো, পরীক্ষার সময় চিন্তা করতে পারো না, চিন্তা শক্তির লোপ পায়। এজন্য আমার প্রশ্ন হচ্ছে টেস্টের আগ পর্যন্ত কোনো নোট হাতে নিবে না, গাইডও হাতে নিবে না, শুধু মেইন বইগুলা পড়বা। টেস্টের পরে যা ইচ্ছা তা করো, এর আগে মেইন বই যদি পড়ো তাহলে তোমার বেসিক শার্প হবে, ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন আজকের ক্লাস সম্পর্কে কোনো জানার আছে কিনা বলো? বুঝি নাই এরকম আছে কি? না স্যার। তাহলে না, কলেজের অনলাইন ক্লাসগুলো করার দরকার আছে কি? জি স্যার। জি স্যার। এখন ঘুমাই থাকলে তো ঘুমাই থাকতো, কিছু হইলো তো শিখছো, এই জন্য অনলাইন ক্লাসগুলো করবা। এই যে মেহেররঞ্জন ভৌমিক স্যারের ক্লাসটা না করাতে হাইব্রিডাইজেশনটা বুঝতেছো এরকমই, এরপরের ক্লাসটাও অনলাইন ক্লাস করবা। আমি এরপরের ক্লাসে রিপালশন মানেটা কি? সবগুলো জুমে করলে ভালো হয়। রিপালশন মানে বিকর্ষণ। বিকর্ষণ। তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভ্যালেন্স শেলের ইলেকট্রন পেয়ার এটা লোন পেয়ারও হইতে পারে, বন্ড পেয়ার হইতে পারে। লোন পেয়ার হচ্ছে মুক্ত জোড়, আবার বন্ড পেয়ার হচ্ছে বন্ধন জোড়। দেখো এই যৌগটাতে দুই ধরনের জোড়ে আছে, এইটা হচ্ছে লোন পেয়ার এলপি, আর এই বন্ধনে যে দুইটা ইলেকট্রন আছে এটাকে আমরা বলছি বিপি, বন্ড পেয়ার আর লোন পেয়ার। এই ইলেকট্রন কিন্তু ইলেকট্রনকে বিকর্ষণ করে, আকর্ষণ করে না। এখন বিকর্ষণ সবচেয়ে বেশি হবে কোথায়? যেখানে দুইটা মুক্ত জোড় আছে সেখানে সবচেয়ে বেশি বিকর্ষণ। ঠিক আছে, নেক্সট ক্লাস আমার কিনা জানি না, নেক্সট কি দুইটার বেশি যদি মুক্ত জোড় থাকে, দুইটা বিকর্ষণ আসলে জোড়ায় জোড়ায় হয়, বুঝছো কি? তিনজনের মহিলা বিকর্ষণ করে না, দুইটা বেশি মুক্ত জোড় ইলেকট্রন থাকতে পারে। কেন্দ্রীয় পরমাণুতে তিনটা মুক্ত জোড় ইলেকট্রন থাকলে, এই যে আমরা বলছি কোণ, কোণ কখন হয় বলতো? কয়টা বিন্দু লাগে কোণ হইতে? দুইটা। দুইটা, একটা কেন্দ্রে আর দুইটা থাকবে, এরকম থাকতে হবে। এখন যদি তিনটা মুক্ত জোড় থাকে, মনে করো আয়োডিন তিনটা মুক্ত জোড় আছে, তাইলে তার তো একটা বন্ধন সম্ভব, মনে করো আয়োডিন একটা বন্ধন সম্ভব, তাহলে এটার মধ্যে কি আমরা কোণ কল্পনা করতে পারবো? না স্যার। না স্যার। বুঝতে পারছো কি তিনটা হইলে কি অবস্থাটা হবে? সেক্ষেত্রে আমরা কোণ বলবো না। তাহলে কোণ হইতে হইলে একটা বিন্দু লাগবে, একটা বিন্দু লাগবে, একটা বিন্দু লাগবে, তাহলে নিশ্চয়ই দুইটা বন্ধন হইতে হবে কোণ বুঝাইতে হইলে। আমার কথা ক্লিয়ার? আর জি এটার স্যার। সাথে এইটা আকৃতিটাকে আর বিকৃতি কি করবে? এটা তো দেখতেই লিনিয়ার, লম্বা, সরল রৈখিক। এটাতে যদি 20টা মুক্ত জোড় থাকে, সরল রৈখিকটা কি এটা বেঁকা হয়ে যাবে? না স্যার। বেঁকা হবে কিনা? তাহলে আকৃতিও নির্ভর করে কি কয়টা বন্ধনের উপর? মিনিমাম দুইটা বন্ধনের উপর। দুইটা বন্ধন হইলে আকৃতিটা বিকৃতি হইতে পারে, সরল রৈখিক থেকে ভি এর মতো হয়ে যেতে পারে। পানি হওয়ার কথা এরকম না, পানি তো হওয়ার কথা এরকম, তাহলে পানিটা বি এর মতো হয়েছে কেন? ওই দুইটা ইলেকট্রন মুক্তজোড়ের বিকর্ষণের কারণে এটা চেপে বাঁকা হয়ে ভি এর মতো হয়ে গেছে। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। কার্বন ডাইঅক্সাইড কেমনে সরলরৈখিক হইলো? হ্যাঁ 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 হ্যাঁ, কার্বন বলো। ডাইঅক্সাইড ক্ষেত্রে যে কার্বন ডাই সরলরৈখিক, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কেন সরল রৈখিক, তাই তো? আমারে বলো কার্বনে কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা?
আছে? নাই স্যার। নাই। যার কারণে এটারে বিকর্ষণের ব্যাপার নাই, এই জন্য সরল রৈখিক। এখন তুমি প্রশ্ন করছো, তুমি উত্তর দিবে, আমি তোমারে প্রশ্ন করি, এটার হাইব্রিডাইজেশন বলো। আমি এতক্ষণ কি শিখাইলাম দেখি পারো কিনা। কার্বনের হাইব্রিডাইজেশন কত? স্যার, 2 স্যার। 2 হলে কি হবে? SP sp ভেরি গুড, এটা হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার পরে যে ক্লাস নেবেন তাকে বলবেন এই জিনিসটা বুঝাই দিতে, যে H2S এবং H2O দুইটারই হাইব্রিডাইজেশনও এক, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যাও এক। এটা তো 2টা করে ইলেকট্রন, এখানেও 2টা করে ইলেকট্রন আছে। তারপরও দুইটার আকৃতি এক হইলেও বন্ধন কোণ এক না। এই দুইটার আকৃতি দুইটারে ভি এর মতো, কিন্তু আকৃতি এক হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোণ একরকম না। যদিও মুক্ত জোড় ইলেকট্রন এখানেও 2টা, এখানেও 2টা। আমার পরে যিনি ক্লাস নেবেন তিনি এটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আগামী বৃহস্পতিবারে যে ক্লাস নেবেন তাকে বলবেন এই ধরনের উদাহরণগুলা ব্যাখ্যা করতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। স্যার জুমে হলে তো বলতে পারবো, ফেসবুকে তো আর বলতে পারবো না। তো বলাই সম্ভব না। এখন কি করতাম? স্যার আপনি স্যার একটু বলে দেন না স্যার। রেকর্ড করে দিয়ে দে গ্রুপে স্যার, তখন কই পাবো তাদের বলার জন্য। ও তাই তো কথা। কল দিতে হবে। গুলা যে বিকর্ষণ করবে, এটা কি একটা হ্যাঁ। মুক্ত জোড়ে 2টা ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করবে, নাকি 2টা পাশাপাশি মুক্ত জোড় বিকর্ষণ করবে? পাশাপাশি পাশাপাশি বিকর্ষণ করে। জি স্যার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার টাইম শেষ। আসসালাম